সাল পর্যন্ত 71 থেকে 75 করা হয়েছিল এক নেতা এক দেশ এক দল এরকম একটি ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে রাষ্ট্র, সরকার এবং বিচার বিভাগ এর মধ্যে কোনো পার্থক্য না করে সবকিছুকে এক করে ফেলা হয়েছিল। আমরা সেটির থেকে পরিবর্তন ঘটিয়ে রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় নিয়ে যেতে চাই, কারণ রাষ্ট্র হলো স্থায়ী আর সরকার হলো অস্থায়ী। সরকার আসবে যাবে, পরিবর্তনযোগ্য, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় রয়ে যাবে। প্রশাসনিক যে কাঠামো যেটির মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয় সেটিও স্থায়ী। আর বিচার বিভাগ তার মতো নিরপেক্ষভাবে বাংলাদেশের জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে। সেটিকেও আগামী দিনে আমাদের এই দফায় বলা হচ্ছে, 4 নম্বর দফায় সেটিকে প্রতিষ্ঠা করা হবে। 5 নম্বর দফা 5, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। আপনারা ইতিমধ্যেই জানেন, এটি ব্যাপক আলোচিত হয়েছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার মুখ থেকেই প্রথম এটি এসেছে, যেটি আমি মনে করি যে কোনো রাজনীতিবিদদের পক্ষ থেকে আসা, রাজনীতিবিদের মুখ থেকে আসা অত্যন্ত প্রিয় একটি ঘটনা, যে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। কারণ যখন এক ব্যক্তি তার দায়িত্ব পালনের কোনো সময়সীমা নির্ধারণ না করা থাকে, যখন সে অনির্ধারিত সময়ের জন্য তার দায়িত্ব পালন করতে পারে, যেটি ইতিপূর্বে হয়েছে, তখন সে স্বৈরাচারী, সে স্বেচ্ছাচারী হয়। সেটিকে বন্ধ করার জন্য, সেইকে রুদ্ধ করার জন্য সংবিধানে এই আইনটি পরিবর্তন করা হবে, যাতে এক ব্যক্তি পর পরে 2 বারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করতে পারে। দফা 6, আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রথিতযশা ও অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চকক্ষ প্রবর্তন করা হবে। আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশের যে গতানুগতিক যে রাজনৈতিক পরিবেশ, সেখানে অনেক ব্যক্তিরা রয়েছে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছে, যাদের পক্ষে আসলে নির্বাচন করে সংসদে যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক মাঠ বা সেই রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান হয়, কিন্তু তাদের যে জ্ঞান, তাদের যে অভিজ্ঞতা, সেটিকে যদি আমরা রাষ্ট্র পরিচালনার কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশ উপকৃত হবে। সেই ব্যবস্থাটি করার জন্য আগামী দিনে বাংলাদেশের সংসদে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে। সেখানে বিভিন্ন সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে জায়গা করে দেওয়া হবে, যাতে তারাও সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে পারে, রাষ্ট্রের কথা বলতে পারে এবং আমাদের বাংলাদেশকে উন্নয়নের জন্য তারা কাজ করতে পারে। দফা 7, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংশোধনী হবে। আপনারা জানেন যে বর্তমানে সংবিধানের যে 70 অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা হচ্ছে যে সরকারি দলের যে কোনো সিদ্ধান্তে বিরুদ্ধে গিয়ে কোনো সেই দলের নির্বাচিত সংসদ সদস্য তার মতামত দিতে পারবে না। অর্থাৎ যদি একটা জনগণের বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়, সেখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি সরকারি দলের সংসদ সদস্যের পক্ষে তার দলের বিরুদ্ধে গিয়ে, সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মতামত প্রদর্শন করার সুযোগ থাকবে না। থাকলে তার সংসদ সদস্য পদটি চলে যাবে। এই ব্যাপারে একটি বলা হচ্ছে যে এটিকে সংশোধনী করা হবে, যে কয়েকটি বিষয়, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিল, এই যাবতীয় জিনিস বাদে অন্য যে কোনো বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেকটি সংসদ সদস্য তার নিরপেক্ষ মতামত প্রদান করতে পারবে, যদি সেটি জনস্বার্থে হয় এবং তার দলের বিরুদ্ধে গিয়ে হয়। সেই সুযোগটি রাখা হবে যদি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হয়। এটি আমাদের দফা নম্বর 7-এ বলা হচ্ছে। দফা, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। এটি খুব স্পষ্ট যে আগামী দিনে যাতে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করা যায়, সেই লক্ষ্যে, সেই আলোকে আইন সংশোধন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। এবং যে নির্বাচন কমিশনার নিয়োগের একটি কালো আইন তৈরি করেছিল 2022 সালে বিগত কথিত স্বৈরাচারী আওয়ামী লীগ, সেটিতে বাতিল করে নতুন ভাবে এই আইনটি করা হবে।
দফা 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। এখানে বলা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ যে সকল প্রতিষ্ঠানগুলি রয়েছে, যেমন ধরেন আপনার মানবাধিকার কমিশন, যেমন ধরেন তথ্য কমিশন, যেমন নির্বাচন কমিশন, এইরকম কিছু কমিশন রয়েছে যারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের কোন সরকারের পক্ষে তাদের উপরে হস্তক্ষেপ করার কোন সুযোগ থাকার কথা নয়, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু আমরা বিগত 16 বছরে দেখেছি স্বৈরাচারী হাসিনা আমলে সব ধরনের সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে এবং তার দলীয় ব্যক্তিদেরকে, তার দলকানা, তার বিগত দিনে ছাত্রলীগ, আওয়ামী লীগ করা ব্যক্তিদেরকে সেই সকল জায়গায় বসানো হয়েছে এবং বসানোর মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো সেটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল সেটিকেই পরিবর্তন করা হবে এবং এটি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করা হবে। দফা 10, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। বিচার বিভাগের সম্পূর্ণ নিরপেক্ষতা এটিকে প্রতিষ্ঠা করার জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং কোন বিচারপতিকে যদি অভিশংসন করতে হয়, অর্থাৎ কোন বিচারপতিকে যদি কোনো অভিযোগের দায়ে বরখাস্ত করতে হয়, সেটির জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সেটি করা হবে। সেই আইনটি ইতিমধ্যেই আমাদের সংবিধানে রয়েছে, সেটিকে বাতিল করা হয়েছিল, সেটিকে পুনর্প্রবর্তন করা হবে। এর মাধ্যমে যা হবে সেটি হচ্ছে সরকারের কোনো হস্তক্ষেপ, বিচার বিভাগের উপরে সরাসরি কোনো হস্তক্ষেপ সেটিকে রোধ করা হবে এবং বিচার বিভাগের অধীনে একটি আলাদা সচিবালয় তৈরি করা হবে, যেটি সাচিবিক যে দাপ্তরিক যে কার্যক্রম সেটি বিচার বিভাগকে দিবে। তাহলে পরে যে এখন আমরা বিগত দিনে দেখেছি যে আইন মন্ত্রণালয়, আইনমন্ত্রী টেলিফোন করে রায় লিখে দিতেছে, বলে দিচ্ছে, সেসব যাতে আর না হয়, সরকার আর আইন বিচার বিভাগ যাতে একসাথে মানে তালগোল পাকিয়ে মিলিয়ে ফেলা না হয় সেটিকে রোধ করা হবে। দফা 11, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। আপনারা জানেন যে রাষ্ট্রের যে প্রশাসন রয়েছে, এই প্রশাসন হচ্ছে জনগণের সেবক। তাদেরকে আমরা জনগণের ট্যাক্সের টাকায় আমরা দিয়ে চাকরিতে রেখেছি, বেতন ভাতা দিচ্ছি, সুযোগ সুবিধা দিচ্ছি আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদেরকে সেবা দেওয়ার জন্য। সেটা হোক পুলিশ প্রশাসন, তারা আমাদেরকে নিরাপত্তা দিবে, সেটা হোক অন্য যে কোনো সরকারি সংস্থা। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিশেষ করে গত 16 বছরে খুনি হাসিনার আমলে প্রশাসনই হয়ে উঠেছিল রাজা। তারা দেশের রাজার মতো আচরণ করেছে, সাধারণ জনগণের উপরে দমন পীড়ন, নির্যাতন, ঘুষ, বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার অত্যাচার করেছে। এই সকল কিছুকে পরিবর্তন করার জন্য একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে, যারা সুনির্দিষ্ট একটি নীতিমালা, একটি সুপারিশমালা প্রণয়ন করে সেটি সংসদে উত্থাপিত করবে এবং সংসদে সেটি পাস করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। মিডিয়া কমিশন গঠন। আপনারা এটিও জানেন যে মিডিয়া হলো রাষ্ট্রের যদি 3টা মূল স্তম্ভ হয়ে থাকে, তাহলে চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয় মিডিয়াকে। এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সমাজের যে নানা অসঙ্গতি, নানা যে দুর্নীতি, নানা যে অপরাধ, সেগুলার উদ্ঘাটন হয়ে থাকে। কিন্তু বিগত 16 বছরে দেখা গিয়েছে যে খুনি হাসিনা তার অনুগত মাফিয়াদেরকে এই মিডিয়ার লাইসেন্স দিয়েছে এবং মিডিয়ার কণ্ঠ রোধ করে গলা টিপে হত্যা করেছে। অনেক মিডিয়া যারা কথা বলার চেষ্টা করেছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের মালিকানা পরিবর্তন করে ফেলা হয়েছে এবং যেই সকল মাফিয়া গোষ্ঠী, যে সকল কর্পোরেট গ্রুপ এই ফ্যাসিবাদকে কায়েম করে রাখার জন্য, প্রতিষ্ঠা করে রাখার জন্য তারা কার্যকর ভূমিকা পালন করেছে, তাদেরকে মিডিয়া লাইসেন্স দেওয়া হয়েছে সরকারের দালালি করার জন্য, সরকারের গুণগান করার জন্য। অতএব এই সকল বিষয় দিয়ে একটা পরিবর্তন আনা দরকার। মিডিয়াকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে তার কাজটি করতে দিতে হবে, যাতে আসল সত্যটি সে জনগণের সামনে তুলে ধরতে পারে। সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য একটি মিডিয়া কমিশন গঠন করা হবে, যারা সুপারিশমালা করবে, সংসদে উপস্থাপন করবে। 13, দফা 13, দুর্নীতি প্রতিরোধের দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ। আমরা সকলেই জানি যে বিগত 16 বছর দুর্নীতির মহারাজ্যে
পরিণত হয়েছিল বাংলাদেশ এই খুনি হাসিনার আমলে। হাসিনা এবং এই শেখ পরিবার এবং তাদের আত্মীয় স্বজন এবং আওয়ামী লীগের যে নেতা মন্ত্রী এমপিরা, তারা শত শত হাজার হাজার কোটিও না 30 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ সেটিকে পাচার করে লুটপাট করে বিদেশে নিয়ে গিয়েছে। এগুলাকে রোধ করতে হবে এবং এই সকল কিছুকে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সে যত বড় মাফিয়া দস্যু হোক না কেন, এখনো অনেকে রয়েছে এই দস্যুদের সকলকে ধরা হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে এদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, এদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এটি আমাদের এই দফায় বলা হচ্ছে। দফা 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। এটি সহজে অনুমেয় যে এখানে কি বলা হচ্ছে, আমরা আইনের শাসনকে প্রত্যেকটি স্তরে স্তরে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং মানবাধিকার এটিকে আপনারা জানেন যে কিভাবে লঙ্ঘিত করা হয়েছে বিগত 16 বছরে। মানুষকে মানুষ মনে করা হয় নাই। এভাবে যেভাবে যে গুমের ঘটনা ঘটেছে, যেভাবে খুনের ঘটনা, ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে, আমরা এমনও দেখেছি আমাদের নেতা পুলিশের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে। 14 সালের নির্বাচনে কি বিভৎস 7 বছর 8 বছর একটা ছোট ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই সকল কিছু আর কোনোদিনও যাতে কোন সরকার এদিকে আবার পুনরাবৃত্তি না ঘটাতে পারে সেটি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার যেটি জাতিসংঘের নীতিমালা রয়েছে সেটির আলোকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যে মানবাধিকার সেটিকে নিশ্চিত করা হবে। এটি এই দফার মূল বিষয়। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, পুঁজিবাজার ও বিনিয়োগ বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিনিধি সমূহের প্রতিনিধি, অর্থ প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এই সংস্কার কমিশনের মূল উদ্দেশ্য ধনী এবং গরিবের মধ্যে যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে, যে বিশাল ফারাক তৈরি হয়েছে, এখানে দেখা গিয়েছে কিছু ব্যক্তির হাতে, রাষ্ট্রের 2% ব্যক্তির হাতে 98% যে সম্পদ সেটি চলে গিয়েছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর কেউ কেউ রয়েছে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা 17 ঘন্টা কাজ করেও 5000 টাকা বেতন পায়, 6000 টাকা বেতন পায়। এই সকল যে বৈষম্য সেটিকে কিভাবে একটা দীর্ঘমেয়াদে বৈষম্য কমিয়ে আনা যায় এবং রাষ্ট্রের যে সম্পদ সেটি সুষম বন্টন করা যায় সেটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে, যারা সুনির্দিষ্ট সুপারিশমালা দিবে সেটিকে সংসদে উপস্থাপন করা হবে। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিরাপত্তা এবং নিশ্চয়তা প্রদান করা হবে। দফা 17, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এখানে যে কথাটি বলা হচ্ছে যে আপনারা দেখবেন যে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির কারণে কিন্তু দিনে দিনে যারা দরিদ্র তারা আরো দরিদ্র হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তার বেতন তো বাড়ছে না, মজুরি তো বাড়ছে না। এখানে আমরা যে জিনিসটি বলছি সেটি হচ্ছে যে মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্য ভিত্তিক শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে, প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ মুদ্রাস্ফীতির যে মাপকাঠি রয়েছে সেটিকে মাথায় রেখে প্রতিনিয়ত যে ন্যূনতম মজুরি রয়েছে শ্রমিক ভাইদের, যারা নিরলস পরিশ্রম করে, যাদের রক্ত ঘাম করা শ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে করছি, তাদের যাতে সঠিক এবং তাদের যে ন্যায্য মজুরিটা তাদেরকে নিশ্চিত করা হয়। এখানে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা, গার্মেন্টস শ্রমিকদের বোনেরা রয়েছে, আমাদের নির্মাণ শ্রমিক ভাই রয়েছে, সকল শ্রমিকদের জন্য তাদের এই মুদ্রাস্ফীতির কারণে যাতে তাদের আরো দরিদ্র না হয়ে যায়, তাদের মজুরিটা যাতে সমান তালে সেটিতে বৃদ্ধি করা হয় সেটি নিশ্চিত করা হবে। দফা 18, শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। এখানে বিস্তারিত আপনি না গিয়ে শুধু এতটুকু বলতে চাই যে এই খাতে আওয়ামী লীগ ব্যাপক লুটপাট, ব্যাপক দুর্নীতি করেছে এবং এটি ছিল তাদের দুর্নীতির মহাযজ্ঞ। আপনারা জানেন যে তাদের ব্যক্তিগত এখানে সামিট পাওয়ার আছে, আরো কি কি সব বেক্সিমকো পাওয়ার আছে, তাদেরকে কুইক রেন্টাল দিয়ে কুইক মানি বানানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমরা বিদ্যুৎ আমরা ব্যবহার করি বা না করি, কিন্তু তাদেরকে
বিপুল পরিমাণে অর্থ, সেটি ডলারে আমাদেরকে প্রতি বছর সেই মূল্য পরিশোধ করতে হয়েছে, এমনকি সেটি এখনো পর্যন্ত আমাদেরকে করে যেতে হচ্ছে। সেটা নিয়ে আমাদের যে আগামী দিনে এই পুরা খাতটাকে একটা সংস্কারের আওতায় আনা হবে, যাতে জ্বালানি আমাদের যে নিজস্ব যে মজুদ রয়েছে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত হয়, এবং জনগণের অর্থের বিনিময়ে যে জ্বালানি আনা হবে সেটি যাতে সঠিকভাবে নিশ্চিত করা হয়। আরেকটি বিষয় যেটি আমরা জোর দিব সেটি হচ্ছে যে নবায়নযোগ্য এবং শুদ্ধ জ্বালানি ক্ষেত্রে আমাদের কিভাবে আমাদের ধীরে ধীরে আমরা সেটিকে ট্রানজিশন করতে পারি সেটি আমাদের নিশ্চিত করা হবে। দফা 19, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। এটি একেবারে দিনের মতো পরিষ্কার এই দফাটি। আপনারা জানেন যে খুনি হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতের কাছে সে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। সে অনেকগুলা 50 বা 60টির অধিক চুক্তি করেছে, যেগুলো এখন পর্যন্ত আমরা জানি না, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেকটি চুক্তি জনগণের সামনে উপস্থাপন করতে হবে, সংসদে উপস্থাপন করে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলোকে পাস করতে হবে। তার কোনোটি করা হয় নাই। এইসব অসম চুক্তির মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছিল না, একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার নিজস্ব সক্ষমতা রয়েছে, সে তার রাষ্ট্র স্বার্থ সবার আগে বিবেচনায় রেখে, তার জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায় রেখে সে সিদ্ধান্ত নিতে পারে, সেটি নিশ্চিত করা হবে। এবং বৈদেশিক সম্পর্ক তৈরির ক্ষেত্রেও সেটির অগ্রাধিকার দেওয়া হবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ সবার আগে। প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। আপনারা জানেন যে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে দিয়ে বিগত দিনে এই খুনি হাসিনা সে গুম খুন এই ধরনের কর্মকাণ্ড করিয়েছে। সেটি ওখান থেকে র্যাবে নিয়ে এসে র্যাবের মাধ্যমে তারা এই কর্মকাণ্ডগুলি করেছে। করে আমাদের যে প্রতিরক্ষা বাহিনী, যারা আমাদের দেশের গর্ব, যাদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা, তাদেরকে বিতর্কিত করেছে, সেখানে দলীয়করণ করেছে। সেই জিনিসটিকে বন্ধ করা হবে এবং এটির যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। 21 দফা 21, বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। এই বিষয়ে আমার একটু বলতেই হবে, কারণ যেহেতু আমি বিগত দিনে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছিলাম, এবং যখন আমি মেয়র নির্বাচন করি তখনও আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার সাথে আমার একক এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে যে স্থানীয় সরকারকে কিভাবে শক্তিশালী করা যায়, কারণ স্থানীয় সরকারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব, তাদের যে সেবা সেটি দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। যেমন আমাদের ঢাকার ক্ষেত্রে যদি বলি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। এখানে প্রায় 7টি মন্ত্রণালয় এই ঢাকার ভিতরে তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করে, যেটির কারণে সমন্বয়ের একটা সমস্যা দেখা দেয়। আমরা সেটিকে দূর করতে চাই। আমরা একটা সমন্বিত নগর ব্যবস্থা আমরা প্রণয়ন করতে চাই। এবং আমরা আরেকটি বিষয় যে জোর দিব সেটি হচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরের কাজ খালি ওই কমিশনার অফিসে বসে মানে হিসাব তোলা, চাঁদাবাজি করা, আর বিচার করা, আর কোন ব্যবসাকে শুরু করতেছে সেটা ভাগ দেওয়া, আর ওই যে সার্টিফিকেট একটা লেখা, সেটা ওয়ার্ড কমিশনারদেরকে শিক্ষিত হতে হবে, তাদেরকে প্রপারলি তার এলাকার উন্নয়নের জন্য তাদেরকে প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হবে এবং তাদেরকে সেই বাজেট বরাদ্দ ক্ষমতা সকল কিছু দেওয়া হবে, যাতে সকল কিছু সিটি কর্পোরেশনের মেয়র কেন্দ্রিক না হয়। একজন ওয়ার্ড কমিশনার যাতে স্থানীয়ভাবে তার এলাকার উন্নয়ন বলেন, তার এলাকার সামাজিক সমস্যাগুলো বলেন, সেগুলোকে দূর করার জন্য সে কাজ করতে পারে, সেই ধরনের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। দফা নম্বর 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। এখানে সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা, আসল এবং সঠিক তালিকা প্রণয়ন করে সেটিকে স্বীকৃতি দেওয়া হবে, যথাযথ মর্যাদা দেওয়া হবে। ওই হাসিনার মতো সার্টিফিকেট দিলাইলাম, জন্মই হয় না 71 সালে, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, হয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে, সেগুলোকে বন্ধ করার জন্য এই দফা। দফা 23,
আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। এটা খুব সহজে অনুমেয়। এখানে কি বলা হচ্ছে যে প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা শিক্ষিত বেকার অর্থাৎ যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে পরবর্তী সময় বেকার থাকবে, তাদেরকে 1 বছর পর্যন্ত একটি ভাতা দেওয়া হবে, যাতে করে তারা কর্মসংস্থান করার জন্য তারা যখন বিভিন্ন জায়গায় যাবে, দৌড়াদৌড়ি করবে, অফিসে যাবে, চাকরির জন্য আবেদন করবে, তাদেরকে যাতে পরিবারের কাছে ছোট না হতে হয়। তাদের বাস ভাড়ার জন্য তো কটা টাকা লাগে পকেটে, একটা চাকরি খুঁজতে গেলে তো টাকা লাগে, সেটার জন্য বেকার ভাতা 1 বছর পর্যন্ত অথবা তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। এবং অন্যান্য যুবকদের তাদের কর্মদক্ষ করে তোলার জন্য, তাদেরকে কর্মক্ষম করে তোলার জন্য বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট অথবা কর্মশালা অথবা আপনার প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। 24, আমি মনে করি যে এই 31 দফার মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে আমার মতে, সেটি হচ্ছে দফা নম্বর 24, নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি বলতে চাই যে নারীরা আমাদের গর্ভধাত্রী মা, আমাদেরকে তারা লালন পালন করে বড় করেছেন এবং আমাদের যে সার্বিক যে আমাদের যে সামাজিক অবস্থা, সেখানে নারীরা যে পরিশ্রম করেন প্রতিনিয়ত, তারা যেভাবে গৃহিণীর যে দায়িত্বটুকু পালন করেন, আমরা সবসময় তাদেরকে সেই মর্যাদাটুকু দিতে পারি না, সেই সম্মানটুকু দিতে পারি না। এবং আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে, সেখানে দেখা গেছে যে নারী অনেক সময় নিষ্পেষণের শিকার হতে হয়, নির্যাতনের শিকার করতে হয়। তার যে ক্ষমতাটুকু, তার যে নাগরিক হিসেবে তার কতটুকু কর্তৃত্ব রয়েছে, সেটি সম্পর্কে তার ধারণাই থাকে না। সেগুলোকে পরিবর্তন করার জন্য নতুন করে নীতিমালা প্রণয়ন করা হবে এবং প্রয়োজনে আইন করে বাধ্যতামূলক করা হবে সেই নীতিমালা, যাতে কার্যকর করা হয়, নারীদের অধিকার নিশ্চিত করা হয়। এবং আরেকটি বিষয় যেটি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, যে প্রত্যেকটি পরিবার, বিশেষ করে দরিদ্র পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি বরাদ্দ প্রতি মাসে সেই পরিবারের প্রতি থাকবে। এখানে চাল, ডাল, তেল, নুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকতে পারে এবং একটা আর্থিক বরাদ্দ থাকতে পারে। এই ফ্যামিলি কার্ডটি প্রত্যেকটি পরিবারের যে গৃহিণী রয়েছে শুধু তার নামে দেওয়া হবে, যাতে এটা যথাযথ প্রয়োগ হয়, যথাযথ ব্যবহার হয়, পরিবারের কাজে সেটিকে ব্যবহার করা হয়, সেটি নিশ্চিত করার জন্য এটি করা হবে। দফা 25, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এটি খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। একটা জাতি তখনই উন্নত হবে, তখনই সে পৃথিবীর যে কাঠামো রয়েছে সেখানে তার মর্যাদাকে সে উচ্চতায় নিয়ে যেতে পারবে, যখন তার মেধা এবং তার যে শিক্ষিত জনগোষ্ঠীর যে পরিমাণ সেটি বৃদ্ধি পাবে। অর্থাৎ শিক্ষায় সকল কিছু, মেধায় সকল কিছু, এটিকে মাথায় রেখে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। হাসিনার মতো কয়েকটা বিল্ডিং বানায় দেখাই দিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করছি, কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে কেউ জানে না, সেই ধরনের উন্নয়ন না। আমরা শিক্ষার মান, শিক্ষাক্রম, শিক্ষার কারিকুলাম, পাঠ্যপুস্তক সেগুলোকে উন্নয়ন করবো। আমরা যারা শিক্ষকরা রয়েছে তাদেরকে কিভাবে আরো ভালো শিক্ষক হিসেবে তৈরি করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করবো। এবং জাতীয় বাজেটের 5% বরাদ্দ রাখা হবে শিক্ষার মান, শিক্ষা কার্যক্রমকে উন্নয়ন করার জন্য। দফা 26, সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা হবে। এটিও ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ঘটনা। অনেক জায়গায় দেখবেন, বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বড় বড় বিল্ডিং, দালান বানানো হচ্ছে, কিন্তু আসলে ভিতরে স্বাস্থ্য দেওয়ার মতো কোনো ব্যবস্থাই রাখা হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কি পরিমাণ ভয়াবহ লুটপাট গত 16 বছরে করা হয়েছে। দামি দামি যন্ত্রপাতি 10 গুণ দাম দিয়ে কিনে আনা হয়েছে, কিন্তু কোনোদিন খুলেও দেখা হয় না, এটা কেউ চালাতেও পারে না। এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, যেদিকে সম্পূর্ণ আমি বলবো যে একেবারে আদিম যুগের একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা এখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটানো হবে। বাংলাদেশের বাজেটের 5% এই স্বাস্থ্য খাতে রাখা হবে। এবং আপনারা জানেন যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS যে কাঠামোতে চলে, সেখানে সকলের জন্য, একটা বাংলাদেশের নাগরিক বা যে কোনো দেশের নাগরিকের জন্য, সকলের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই আদলে
একটা নীতিমালা প্রণয়ন করা হবে যে সবার জন্য বিনামূল্যে তারা যাতে ভালো সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবাটি পেতে পারে, সেটির জন্য হেলথ কার্ড সিস্টেমে বা NHS এর আদলে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। দফা 27, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। কৃষকরা এখন বঞ্চিত থাকে, তাদের ন্যায্য মূল্য তারা পায় না, কিন্তু দেখা যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা তারা বিপুল পরিমাণে অর্থ নিয়ে যাচ্ছে এবং আমরা যারা ভোক্তার পর্যায়ে রয়েছি আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হচ্ছে এবং সেটি আমাদের যে আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এই মধ্যস্বত্বভোগীদেরকে বিতাড়িত করা হবে এই সিস্টেম থেকে। কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায় সেটিকে নিশ্চিত করা হবে। সেটার জন্য গ্রামীণ পর্যায়ে তাদের যে ঋণ, কৃষকদের যে ঋণ, সেটিকে সহজলভ্য করা হবে এবং অন্যান্য যেসব চাহিদা থাকে একজন কৃষকের সকল কিছু দিয়ে তাদেরকে সহায়তা করা হবে এবং তাদের পণ্যটি যাতে কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, কোনো চাঁদাবাজের খপ্পরে না পড়ে, সেটি যাতে সহজভাবে আমাদের বাজারে আসতে পারে এবং জিনিসপত্রের ন্যায্য মূল্য আমরাও কিনতে পাই, সেটি ব্যবস্থা নিশ্চিত করা হবে। দফা 28, সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। এখানে বাংলাদেশের যে ভূমি রয়েছে সেখানে সড়ক, রেল এবং নৌ তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি নদীমাতৃক দেশ এবং এখানে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি এখনো অত্যন্ত পুরনো আদিম পর্যায়ে রয়েছে। আমি বলতে চাই একটা মাত্র সেতু, যেটা পদ্মা সেতুর ব্যাপারে একটু না বললেই নয়। আজকে পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 2006 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেটির মূল্য নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকার নিচে। এটা উনি উনি সেটি করেছিলেন যে 10,000 কোটি টাকার নিচে সেটির মূল্য নির্মাণ ব্যয় হতে হবে, যেটি 25 বছর লেগেছে। 25 বছর না, 2006 ভিত্তিপ্রস্তর হলেও সেটা 18-19 দিয়ে সেটিকে খোলা হয়েছে এবং তার নির্মাণ ব্যয় গিয়ে দাঁড়িয়েছে 40,000 কোটি টাকার উপরে। যদি রেল ধরে তাহলে আরো বেশি। এবং সেখানে সরাসরি খুনি হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেটিকেও আগামীতে আমরা বিচার করে সেটিকে আমরা তদন্ত করে সেটিকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারা সেই পদ্মা সেতুর দুর্নীতির সাথে যারা জড়িত ছিল। তো এটি হলো আমাদের দফা 28। দফা 29, জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। আপনারা ইতিমধ্যে আমাদের একজন যুগ্ম আহ্বায়ক বলে দিয়েছেন যে আমাদের নদীর অবস্থাটা কি। আপনারা জানেন যে বিশ্বব্যাপী দূষণের কারণে জলবায়ুর যে পরিবর্তন সেটির প্রভাব বাংলাদেশেও পড়ছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে গিয়েছে। শীতকালে বেশি ঠান্ডা পড়ে, গরমকালে বেশি গরম পড়ে। আমরা অনেক ওয়েদারের প্যাটার্ন চেঞ্জ দেখতে পাচ্ছি। সেগুলোকে মোকাবেলা করার জন্য বিশ্ব ব্যবস্থাপনার অধীনে, জাতিসংঘের অধীনে যে ধরনের ব্যবস্থাপনা কার্যকরী নেওয়া দরকার সেটিকে নেওয়া হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা বাসযোগ্য দেশ রেখে যেতে পারি। দফা 30, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এখানে আমরা বলছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশের যে রাষ্ট্রের যে সমস্যাগুলো রয়েছে সবকিছুকে সমাধান করার জন্য তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো হবে। এই যে আমরা বললাম যে কৃষকদের যে সমস্যা সেটি আমরা সমাধান করার জন্য আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। রাস্তায় রাস্তায় যে বিভিন্ন সিন্ডিকেট চাঁদাবাজি হয় সেগুলোকে রোধ করার জন্য আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। বিচার ব্যবস্থায় আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। অতএব সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে আমরা নিশ্চিত করতে চাই যে সেই সেক্টরটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে এবং সেটার জন্য যে ধরনের গবেষণা করা দরকার সেটি করা হবে। সর্বশেষ দফা 31, যুগোপযোগী পরিবর্তিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। এটার ব্যাপারে ইতিমধ্যে আমি কিছুটা বলেছি যে ঢাকা, যেহেতু আমরা ঢাকার বাসিন্দা, ঢাকা সিটি কর্পোরেশনের বিষয়টাকে আমাদের এখানে প্রাধান্য দিয়ে বলতে হবে। তারপরে এই দফায় যেটি বলা হচ্ছে যে সকলের জন্য কেউ যাতে গৃহহীন না থাকে সেটি নিশ্চিত করা হলো প্রধানতম এই দফার উদ্দেশ্য সারা বাংলাদেশে। এবং দ্বিতীয়ত পরিবেশ বান্ধব
এবং পরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়নের কারণে কিন্তু আজকে আপনারা দেখবেন ঢাকা সহ বিভিন্ন যে অন্যান্য জেলা শহরগুলো, বিভাগীয় শহর রয়েছে, যে সমস্যাগুলো তৈরি হয়, যে পানির আপনার ড্রেনেজ সিস্টেম ঠিক নাই, সুয়ারেজ সিস্টেম ঠিক নাই, পাইপের ওয়াসার লাইন ঠিক নাই, এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়, রাস্তাঘাট পানি উঠে যায়, এই ধরনের সমস্যা তৈরি হয় অপরিকল্পিত নগরায়ন। আগামী দিনে এটিকে পরিবর্তন করা হবে এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে যাতে একটা সুন্দর রাষ্ট্র আমরা করতে পারি সেটির জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। তো এই হলো আমাদের 31 দফা, 31টি দফা। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার বক্তব্যগুলো শুনেছেন। বিশেষ করে আমাদের নেতা জনাব রফিকুল আলম মজনু, তিনি আজকে আমাদের একটু স্বাধীনতা দিয়েছেন বলতে চান। তিনি বলেছেন যে আমি আমার মতো করে 31 দফাটা আপনাদের কাছে বিশ্লেষণ করি এবং শুধু যাতে এখান থেকে না পড়ি, যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে সেটি একটা সুবিধাজনক হয়। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর তীরে আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে পারছি, সেটার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে সেই আহ্বান জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে 31 দফা পড়ে শুনিয়েছেন, বুঝিয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত